আন্টি কেঁদো না, বিদায় করো তো এটাকে। আমি আছি না তোমার আর এক মেয়ে। এবার থেকে তোমার সব আদর আমি খাবো। ছাড়ো একে। আই তুই যা, শ্বশুরবাড়ি চলে যা। কাদার মধ্যেও তারা হেসে ফেলল। তানিয়া মেয়েকে রাগ দেখিয়ে বলল, তুই কেমন বন্ধু রে মিমু? আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, কোথায় কাঁদবি তা না। মিমি মুখ ভেঙচি কেটে বলল, বয়ে গেছে আমার কাঁদতে। তুই বিদায় হলে আমার তো আরো শান্তি। তবে রে, আমি তোকে এত তাড়াতাড়ি শান্তি দিচ্ছি না মিমু। মা, আমি মিমুকে নিয়ে যেতে চাই। অতঃপর মেঘের দিকে তাকিয়ে বলল, আপনার কি কোনো আপত্তি আছে? বউ কান্না থামিয়েছে, এতেই যেন মেঘ আকাশের চাঁদ হাতে পেয়েছেন। বউকে বারণ করার কোনো মানেই হয় না। সে বলল, আরে না না, শালিকা আমাদের সাথে গেলে আমরা খুব খুশি হব। শালিকা তুমি চলো। মিমি নাকচ করে বলল, এ হয় না তানি। তানিয়ার একরোখা জবাব। মিমু না গেলে আমি যাব না। আশেপাশের মানুষ অনেক ফুসুর ফুসুর করছেন। বন্ধু ছাড়া শ্বশুর বাড়ি যাবে না, এমনটা তারা হয়তো প্রথমবার দেখল। মেঘ মিমিকে অনুরোধ করে বলল, প্লিজ চলো, তোমার কোনো অসুবিধা হবে না। পাশ থেকে ঈশানী বলল, হ্যাঁ মিমি চলো। এত সব লোকের অনুরোধে মিমি যেতে রাজি হলো। সে রিহাকে বলল, রিহু, তুই একা বাড়িতে যেতে পারবি? তানিয়ার মা ফোড়ন কেটে বললেন, ও যাবে কেন? ও আজ আমার সাথে থাকুক, কাল তানিয়ার বৌভাত থেকে একেবারে বাড়ি যাবে। মিমি বারণ করল না। সে বিদায় দিয়ে তানিয়াকে গাড়িতে উঠিয়ে দিল। ফুল সজ্জিত গাড়ির পেছনে তানিয়ার মেঘ এবং সামনে ড্রাইভিং সিটে বসে আছে কাহিব। মিমি ইতস্তত বোধ করছে। এরই মধ্যে নিশান এসে তাকে জড়িয়ে ধরে বলল, রসমালাই, আমি তোমার সাথে যাব। মিমি তাকে কোলে তুলে নিল। কায়েব গলা উঁচিয়ে বলল, সুপার হিরো, তোমার রসমালাইকে গাড়িতে বসতে বলো। সারা রাত তার জন্য আমি দাঁড়িয়ে থাকতে পারবো না। কায়েবের কথা শুনে মিমি থমথমে মুখে উঠে বসলো। এই লোকটা শুধু বাঁকা বাঁকা কথা বলতে জানে। সে মুখ বাঁকায়। তার কোলে বসে আছে নিশান। কায়েব গাড়ি স্টার্ট দিয়ে এগোতে লাগলো। গাড়ি আপন গতিতে এগিয়ে চলেছে। সময়টা রাত 7টা বা 7:30 হবে। নিরিবিলি পথ দিয়ে শাসা করে এগিয়ে চলেছে গাড়ি। সকলে নীরব, কারোর মুখে কথা নেই। মিমির কোলে নিশান চুপটি করে বসে আছে। নতুন বউ নিয়ে বাড়ি ফিরছে। নিজেকে কেমন বড় বড় লাগছে। আচ্ছা, সে কবে বড় হবে আর কবে রসমালাইয়ের মতো টুকটুকে একটা বউ পাবে? তার তো অপেক্ষা সহ্যই হচ্ছে না। ইচ্ছে করছে টুক করে বড় হয়ে টুক করে বিয়ে করে নিতে, কিন্তু আফসোস সে তো পারছে না। নীরবতা ভেঙে মেঘ তানিয়ার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, জানো, তুমি যখন কাঁদছিলে তখন আমারও খুব করে কাঁদতে ইচ্ছে করছিল। মনে হচ্ছিল ছুটতে গিয়ে তোমার বুকের মধ্যে জড়িয়ে ধরি। তানিয়া মাথা নিচু করে লাজুক হাসে। মেঘ আবারও বলল, আর কখনো কাঁদবে না তুমি, সব সময় হাসবে। যদি কাঁদো তাহলে টপা টপ চুমু খাবো। বলেই সে তানিয়ার হাতে ঠোঁট ছুঁয়ে দিল। এই প্রথম মেঘের ছোঁয়ায় তানিয়ার সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল। কাহিব বিরক্ত হয়ে বিড়বিড় করে বলল, বড় ভাই যে গাড়িতে আছে সেটা তার খেয়ালই নেই। এ আমার ভাই কিভাবে হতে পারে? নিরিবিলি থাকায় মেঘের কথা তারা শুনেছে। মিমি খুক খুক করে কেসে উঠল। তার কান দিয়ে রীতিমতো ধোঁয়া বের হচ্ছে। কায়েব পাশে থাকায় সেজন্য আরো বেশি লজ্জা পাচ্ছে। কায়েব মিমির দিকে এক পলক তাকিয়ে পানির বোতল এগিয়ে দিল। মিমি তা হাতে নিয়ে কয়েক ঢোক পান করলো। তানিয়া মিমিকে কাশতে দেখে বলল, কি হলো মিমু, ঠান্ডা লাগলো নাকি? কায়েব বিরক্ত মাথা কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, তানিয়া, তোমার গুণধর হাজবেন্ডকে বলে দাও যে সে তার বড় ভাইয়ের গাড়িতে আছে, তার রুমে নয়। সো সে যেন তার মুখে লাগাম দেয়। কায়েফের কথা শুনে তানিয়ার লজ্জা পেয়ে গেল। মেঘ মাথা চুলকে ক্যাপলা হাসিয়ে দিল। তানিয়া তার দিকে কটমট করে তাকালো। মিমি মুখ চেপে হাসছে। নিশান কিছু বুঝতে পারছে না। সে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। বলল, কি হয়েছে রসমালাই, তুমি হাসছো কেন? মিমি থতমত খেয়ে হাসি থামিয়ে দিল। মেঘ পেছন থেকে উৎসুক কণ্ঠে বলল, এটা তোমার রসমালাই নাকি নিশু? মিমি মেঘের কথা শুনে লজ্জা পেল। নিশান সারা জায়গায় ঢোল পিটিয়েছে। নিশান চেঁচিয়ে বলল, এই ছোট মামা, আমাকে মেয়েদের নামে ডাকবা না বলেছি না? ওকে বাবা, সরি। জানো মিমি, নিশান কি বলে? বলে যে তোমার মতো একটা বউ লাগবে ওর। বলেই মেঘ শব্দ করে হেসে উঠল।
মিমিও হাসে। নিশান মুখ গোমরা করে বলল, আমার রসমালাইয়ের মতো বউ লাগবে। বড় মামা তুমি এনে দেবে তো আমার জন্য এমন একটা বউ? কায়েব সামনের দিকে তাকিয়ে থেকে জবাব দিল, আমার সুপার হিরো কিছু চাইবে আর আমি দেব না, এমনটা হতে পারে? আমি তোমার জন্য বউ এনে দেব, আগে তুমি বড় হও, কেমন? নিশান মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে আবারও চুপ করে বসে থাকলো। বড় মামা যখন বলেছে তখন ঠিক তাকে বউ এনে দেবে, এই নিয়ে তাকে আর চিন্তা করতে হবে না। পুরো রাস্তায় তার আর কথা বলল না। মেঘ তানিয়ার হাত চেপে ধরে বসে থাকলো। তানিয়া হাত ছেড়ে নিতে চাইলেও পারল না। গাড়ি এসে থামলো খান মঞ্জিলের ভিতর। 2 তলা বিশিষ্ট বিশাল খান মঞ্জিল মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আলোক সজ্জায় কোথাও কোনো অন্ধকারের ছোঁয়া নেই। লোকজন হৈ হৈ করে এসে মেঘ তানিয়াকে নিয়ে গেল। কায়েব নেমে চলে গেল। মিমি নিশানকে নিয়ে নেমে পড়ল। নিশান তার কোল থেকে নেমে দৌড়ে চলে গেল। মিমি বোকার মতো দাঁড়িয়ে আছে। সে তো কিছুই জেনে না, কি করবে? সে দাঁড়িয়েই থাকলো। কিছুক্ষণ পর নিশান এসে তার হাত ধরে বলল, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো আমার সাথে, বড় মামা তোমাকে নিয়ে যেতে বলেছে। বলেই সে মিমিকে টেনে নিয়ে চলল। মিমি নিশানের কথায় অবাক হলো। কায়েব নিশানকে পাঠিয়েছে, সেটা কিভাবে সম্ভব? নিশান তাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতরের সৌন্দর্যে মিমির চোখ ধাঁধিয়ে গেল। আভিজাত্যে পরিপূর্ণ এমন বাড়ি সে আগে দেখেনি। নিশান তাকে রেখে আবার কোথায় চলে গেল মিমির নজরে এলো না। সোফায় মেঘ আর তানিয়া বসে আছে। তাদের ঘিরে রেখেছে আত্মীয় স্বজন। তার থেকে কিছু দূরে মিমি ঈশানীকে দেখতে পেল। সে তার দিকে এগিয়ে গেল। ঈশানী মিমিকে দেখে হেসে বলল, মিমি, তোমাকে আমার মায়ের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে ইনি আমার মা, আর মা ও হচ্ছে মিমি, তোমার নাতনির রসমালাই। মিমি দেখলো তার মায়ের বয়সী একজন ভদ্রমহিলা। মিসেস রীতা হাস্যজল মুখে তাকে বলল, কেমন আছো মা? নিশান তোমার কথা খুব বলে। মিমি নিচু কণ্ঠে বলল, জি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এক ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে আসলাম, আমি খুব খুশি। আচ্ছা তুমি থাকো, আমি খাওয়া দাওয়ার আয়োজন করি। এই ঈশানী চল। বলেই তিনি ঈশানীকে নিয়ে চলে গেলেন। মিমি এক পাশে দাঁড়িয়ে রইল। কায়েব দোতলায় দাঁড়িয়ে মিমিকে দেখে যাচ্ছে। ইতিমধ্যে সে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছে। সে মিমিকে দেখেই বুঝতে পারছে অপরিচিত জায়গায় তার অস্বস্তি হচ্ছে। কায়েব নিশানকে ডেকে বলল, সুপার হিরো, তুমি তোমার রসমালাইয়ের কাছে যাও, দেখো কেমন একা দাঁড়িয়ে আছে, যাও। নিশান মাথা নাড়িয়ে চলে গেল। কায়েব উপরে দাঁড়িয়েই তাদের দেখতে লাগলো। নিশানকে কাছে পেয়ে মিমি খুশি হলো। তার খুব অস্বস্তি হচ্ছিল। নিশান তার হাত ধরে বলল, তুমি এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? আমি তো কাউকে চিনি না, তাই। তুমি এখানে একা দাঁড়িয়ে আছো? বড় মামা আমাকে পাঠিয়েছে, ওই দেখো ওখানে দাঁড়িয়ে আছে। নিশানের ইশারায় মিমি মাথা তুলে উপরে তাকালো। সেখানে কায়েব তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মিমিকে উপরে তাকাতে দেখে সে ব্যস্ত ভঙ্গিতে প্রস্থান করলো। মিমি গোল গোল চোখে তাকিয়ে থাকলো। কায়েবের ইচ্ছে করছে নিজের কপাল দেওয়ালে ঠুকতে। সে নিশানকে পাঠালো আর নিশান মিমিকে সব বলে দিল। বলার কি দরকার ছিল? সে মিমির সামনে লজ্জায় পড়ে যাচ্ছিল। সে বিছানায় গিয়ে বসলো। খাওয়া দাওয়ার পর্ব শেষ। মিমি আর ঈশানী তানিয়াকে মেঘের রুমে নিয়ে গেল। মেঘও তাদের পিছু পিছু আসছিল, কিন্তু তার বন্ধুরা তাকে আটকে দিল। সুন্দর করে ফুল দিয়ে সাজানো রুমটা। তানিয়া বিছানায় ধপ করে বসে পড়ল। হতাশ কণ্ঠে বলল, বিয়েতে এত প্যারা জানলে কখনো বিয়েই করতাম না। উফ, লোকজন নতুন বউকে এভাবে চেপে ধরে কেন? ঈশানী বলল, বিয়ে তো এমন হয়। আর তানিয়া, আমি কিন্তু তোমাকে ভাবি বলতে পারবো না। আমি মেঘের 1 বছরের বড়, আর ভাইয়া আমার থেকে 3 বছরের, আর মেঘের থেকে 4 বছরের বড় ভাইয়া। তানিয়া হেসে বলল, আচ্ছা আপু, আপনি আমাকে নাম ধরেই ডাকবেন। ভাবি শুনলে কেমন বয়স্ক বয়স্ক লাগে। ঈশানী মিমি হেসে ফেলল। মিমি বলল, তুই তাহলে বস, আমরা যাই। তারা চলে গেল। তানিয়া রুমটা ভালো করে দেখলো। দেয়ালে বড় করে মেঘের একটা হাসি মুখের ছবি টানানো। তানিয়া সেদিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটলো, আবার ভালো করে তাকালো। মেঘকে সত্যি সুদর্শন লাগছে।
কত মেয়ের সাথে ইটিস পিটিস করে বেরিয়েছে ঠিক নেই। আজ আসুক, সব গড়াই গন্ডাই হিসেব নেবে সে। মিমি, তুমি কি চেঞ্জ করে নাও? শাড়ি পরে ঘুমাতে তোমার সমস্যা হবে। মিমি ইতস্তত করে বলল। কিন্তু আপু, আমি তো কিছুই নিয়ে আসিনি। ঈশানী তার আলমারি থেকে একটা থ্রি পিসের সেট বের করে দিয়ে বলল, তুমি এটা পরতে পারো, তোমার গায়ে আশা করি ফিট হয়ে যাবে। মিমি মাথা নাড়িয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। শাড়িতে সত্যিই তার অস্বস্তি হচ্ছে। শাড়ি চেঞ্জ করে সে থ্রি পিস পরে নিল। ঈশানীর থ্রি পিস তার গায়ে একেবারে ফিট না হলেও একটু লুজ আছে, এতে সমস্যা হবে না। শাড়ি পাল্টে যেন সে শান্তি পাচ্ছে। মিমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলো। বের হয়ে মিমি হকচকিয়ে গেল। একটা লোক ঈশানীর কোমর জড়িয়ে দাঁড়িয়ে আছে। মিমিকে দেখে লোকটা তৎক্ষণাৎ ঈশানীকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো। তিনজনে বেশ লজ্জা পেয়ে গেল। ঈশানী কোনোই দিয়ে লোকটার পেটে গুঁতো দিল। মিমির দিকে তাকিয়ে জোরপূর্বক হেসে বলল, মিমি, তোমার সাথে আলাপ করিয়ে দিই। উনি আমার হাজবেন্ড নাহিদ চৌধুরী। তোমার সাথে আগে দেখা হয়নি। অতঃপর নাহিদের দিকে তাকিয়ে বলল, এই হচ্ছে তোমার ছেলে রসমালাই। তোমার ছেলে পারে না একে খেয়ে ফেলতে। নাহিদ হেসে মিমির সাথে কুশল বিনিময় করলো। মিমিও সৌজন্যমূলক হাসে। এর মধ্যে নিশান রুমে প্রবেশ করে। নাহিদ তাকে কোলে নিয়ে বলল, আমার বাবাটা কোথায় ছিল এতক্ষণ? আমি নানুর কাছে ছিলাম। পাপা, আমি আজ রসমালাইয়ের সাথে ঘুমাই। নাহিদ যেন আকাশের চাঁদ হাতে পেল। সে বিড়বিড় করে বলল, তাহলে তো ভালোই হয়। ইচোর পাকা ছেলের জন্য বউয়ের সাথে একটু রোমাঞ্চ করতে পারি না। আজ তাহলে সুযোগ পাইয়া যাব। ঈশানী নাহিদের পাশে থাকায় সে সব শুনল। চোখ রাঙিয়ে তার দিকে তাকালো। নাহিদ তার দৃষ্টিকে পাত্তা না দিয়ে বলল, আচ্ছা, তুমি তোমার রসমালাইয়ে এখানেই ঘুমাও, কিন্তু রসমালাইকে একদম জ্বালাতন করবে না, ঠিক আছে? নিশান মাথা নাড়িয়ে সম্মতি দেয়। কোল থেকে নেমে মিমির কাছে যায়, বলল, তুমি আমাকে গল্প বলে ঘুম পাড়িয়ে দেবে তো রসমালাই? হ্যাঁ দিব। ঈশানী বলল, তাহলে মিমি, তুমি আর নিশান এখানে ঘুমাও, আমরা অন্য রুমে যাচ্ছি। নাহিদ মিমিকে বলল। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। মিমি গোল গোল চোখে তাকিয়ে বলল, কিন্তু কেন? ঈশানী পুনরায় নাহিদের পেটে গুঁতো মারে। নাহিদ মুখ কুঁচকে ফেলে। ঈশানী বলল, আরে না, কিছু না, তোমরা ঘুমাও, আমরা চলে যাচ্ছি, চলো। বলে সে নাহিদকে টানতে টানতে নিয়ে গেল। যেতে যেতে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, চলো, তোমার রোম্যান্সের আমি পরোটা বাজাচ্ছি। নাহিদ হতাশ শ্বাস ফেলল। বউ খেপেছে, কিন্তু সমস্যা নেই। বউয়ের রাগ কিভাবে ভাঙাতে হয় সেটা তার খুব ভালো করে জানা আছে। সে মনে মনে শয়তানি হাসলো। ফুরফুরে মেজাজে মেঘ রুমের দরজা ঠেলে প্রবেশ করে, আবার দরজা লক করে দেয়। তার মনে লাড্ডু ফুটছে। জীবনের প্রথম বাসরাত তো, তাই সে খুব উত্তেজিত। মনে মনে হাজার জল্পনা কল্পনা করতে করতে সে তানিয়ার দিকে এগিয়ে গেল। তানিয়া মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। মেঘ তার সামনে বসে যেই না ঘোমটাটা সরাতে যাবে তখনই তানিয়া চেঁচিয়ে উঠল, হ্যান্ডস আপ! মেঘ ধরপড়িয়ে দাঁড়িয়ে হাত উঁচু করে নিল। তানিয়া নিজের ঘোমটা সরিয়ে ছোট ছোট চোখ করে মেঘের দিকে তাকায়। মেঘের মনে বাসনা ভেঙে চুরচুর হয়ে গেল। সে ভেবেছিল বউয়ের ঘোমটা সরিয়ে তার মুখ তুলে নেবে। তোমাকে খুব সুন্দর লাগছে বউ, একদম আমার স্বপ্নের রানীর মতো। মেঘ হাত উঁচু করে দাঁড়িয়ে দুঃখ বিলাসে ব্যস্ত। তানিয়া তার সামনে এসে দাঁড়ায়, বলল, আগে আমার সব প্রশ্নের উত্তর দেবেন, তারপর আপনাকে আমার আশেপাশে আসতে দেব কিনা ভাববো। মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, কিন্তু রাত তো শেষ হয়ে যাবে। তানিয়া চোখ বড় বড় করে বলল, রাত শেষ হলে হবে, তাতে আপনার কি? আমি যা প্রশ্ন করছি তার উত্তর দিন। নাম্বার 1, আপনি কয়জনের সাথে লুতুপুতু করছেন? মেঘ মনে মনে নিজের কপাল চাপড়ায়। বাসর রাতে তার মাথায় এসব প্রশ্ন এলো। আগে এসব শুনে নিলে তার বাসরের স্বপ্ন এভাবে চুরমার হতো না। মেঘ মুখ গোমরা করে বলল, আমি কারোর সাথে লুতুপুতু করিনি, শুধু কয়েকজনের সাথে রিলেশন ছিল, কিন্তু বিশ্বাস করো সবগুলো টাইম পাস ছিল। তানিয়া শুনে বলল, নাম্বার 2,
কাউকে ভালোবেসেছেন? মেঘ পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। বিয়ের সাজে তাকে সত্যি অপূর্ব লাগছে। সে তার চোখে চোখ রেখে বলল, আমার 25 বছর জীবনে আমি অনেক মেয়েদের সাথে মিশলেও আমার তেমন কোনো অনুভূতি হয়নি, যেমনটা বৃষ্টির বিকেলে এক অপূর্ব রমণীকে দেখে হয়েছিল। বিকেলে হয়তো আমি যাচ্ছিলাম কারোর সাথে টাইম পাস করতে, কিন্তু সেই বৃষ্টি ভেজা রমণীতে আটকে গেলাম। যে বৃষ্টির মাঝে বাচ্চাদের সাথে আনন্দে লাফালাফি করছিল সে। তার মুখে ঠোঁটে বিন্দু বিন্দু বৃষ্টির ফোঁটা জমেছিল। তার খিলখিলানো হাসিতে মুগ্ধ হয়েছি আমি। সেই থেকে আমি এক নারীতে আবদ্ধ, আর কারোর দিকে ফিরেও তাকাইনি। সব ছেড়ে চুড়ে দিয়ে তাকে মনের রানী করেছি। সে আমার হৃদয় খুব বাজেভাবে দখল করে নিয়েছে। তারপর থেকে তার পিছু পিছু ঘুরেছি, তাকে ফলো করেছি। তাকে পাওয়ার জন্য বেপরোয়া আমি বাবা ভাইয়ের সাথে অফিসে জয়েন করেছি। তার বাড়িতে প্রস্তাব নিয়ে গিয়েছি। অবশেষে সে এখন আমার, সম্পূর্ণই আমার। মেঘের কথা শুনে তানিয়া ঘুরে চলে গেল। সে অনুভব করলো তার দেহ মৃদু কাঁপছে। সে যেন জমে গিয়েছে, নিজের জায়গা থেকে নড়তে পর্যন্ত পারছে না। মেঘ তানিয়ার অবস্থা বুঝে মৃদু হাসে। অতি সন্তর্পণে তাকে কোলে তুলে নেয়। তানিয়া ঘোর থেকে বের হয়ে হতবাক হয়ে গেল। ইতিমধ্যে মেঘ তাকে বিছানায় শুইয়ে দিয়েছে। তানিয়ার হৃদস্পন্দন অসম্ভবভাবে বেড়ে গিয়েছে। মেঘ তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল,